বিশেষ কমিটিতে অ্যাসুরেন্স, উপদেষ্টা কমিটিতে অ্যাসুরেন্স সবই তো উলটপালট হয়ে যাচ্ছে একটা অংশ। তাইলে ট্রাস্টের জায়গাটা ওনারা তো রাখলেন না মাননীয় স্পিকার। আমি তো বললাম যে করার পরে আমরা কিন্তু সহযোগিতা করেই যাচ্ছিলাম। ঠিক আছে, কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না। কথাগুলো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু অতীতে যে কয়টি সংসদ দেখেছি সেখানে এই ধরনের জিনিস ছিল না। অনেক সদস্য সংসদে টেলিফোনে কথাবার্তা বলেন, কেউ কেউ আবার এটিকে টেলিফোনটিকে এইভাবে ঢেকে কথা বলেন টেলিফোনে। বর্তমান সংসদে যেটা চলে সেটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। এ দল ও দলকে ছোট করে কথা বলে, ও দল এ দলকে ছোট করে কথা বলে। যাই হোক, এই ভিডিওটি দেখলে আপনি কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন বর্তমান সংসদে কি চলতেছে। সাধারণ জনগণের মানুষের বেহাল অবস্থা, সেটা নিয়ে কোনো তাদের চিন্তা নাই। তারা এসে বসে বসে এ দলের বদনাম বলে, ও দলের বদনাম বলে, আর যার যার দোষ শেষে ঢাকার চেষ্টা করে। আচ্ছা চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি, তারপরে বুঝে আসবে। আমরা দেখেছি ক্ষমতাসীন যারা রয়েছে তারা তাদের সন্তানদেরকে বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে, আর মধ্যবিত্ত সন্তানরা যাদের বাবা মায়েরা কলকারখানায় কাজ করে, যাদের বাবারা রেমিটেন্স যোদ্ধা, যাদের বাবারা কষ্ট করে তাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, তাদের সন্তানদেরকে ক্ষমতালোভী রাজনীতিবিদরা তাদের সন্তানদেরকে ব্যবহার করে তাদের ক্যারিয়ারে ঝুঁকিতে ফেলে তাদের গদি বা পাটাতন শক্ত করার জন্য নিজের সন্তানের ভবিষ্যৎকে বিদেশে রেখে নিরাপদে রাখে, আর পরের সন্তানের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলে। মাননীয় স্পিকার, আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। মাননীয় স্পিকার, আজকে ক্যাম্পাসগুলোতে আবার এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। আমি ইউনিভার্সিটি থেকে 2022 সালের অক্টোবরে ইউনিভার্সিটি থেকে এসেছি। আমাদের সময় গ্যাস্ট্রোম গণরুমের কালচার ছিল। আমাদের সময় একটা শিক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে যেত। আমরা সেখানে দেখেছি ক্ষমতাসীন দল কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদেরকে পুঁজি করে তাদের ক্ষমতা কাঠামোকে দীর্ঘমেয়াদী করার জন্য সেখানে বাধ্যতামূলক সেখানে রাজনীতি করাতো। আজকে সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে আবার গ্যাস্ট্রোম গণরুম কালচার চালু করার প্রয়াস শুরু হয়েছে। আবার সেইখানে বাধ্যতামূলক রাজনীতির কালচার শুরু করা হচ্ছে। আমরা দেখেছি ক্ষমতাসীন যারা রয়েছে তারা তাদের সন্তানদেরকে বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে, আর মধ্যবিত্ত সন্তানরা যাদের বাবা মায়েরা কলকারখানায় কাজ করে, যাদের বাবারা রেমিটেন্স যোদ্ধা, যাদের বাবারা কষ্ট করে তাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, তাদের সন্তানদেরকে ক্ষমতালোভী রাজনীতিবিদরা তাদের সন্তানদেরকে ব্যবহার করে তাদের ক্যারিয়ারে ঝুঁকিতে ফেলে তাদের গদি বা পাটাতন শক্ত করার জন্য নিজের সন্তানের ভবিষ্যৎকে বিদেশে রেখে নিরাপদে রাখে, আর পরের সন্তানের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলে। মাননীয় স্পিকার, আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা তৈরির হাতিয়ার হবে না। এই বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, বিশ্ববিদ্যালয়গুলো পাঠ চর্চা, বিশ্ববিদ্যালয়গুলো সেখানে এক ধরনের মনস্তাত্ত্বিক সমৃদ্ধি, এবং সেখানে হচ্ছে আমরা যেখানে গবেষণা হবে সেখানে আমরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে বুদ্ধিজীবী গবেষক আমরা হচ্ছে বাংলাদেশকে এবং জাতিকে উপহার দিতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আজকে বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা উৎপাদন করার এক ধরনের বিশেষ সার্কেলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, এই 36 জুলাই এই তরুণ প্রজন্মকে কি দিয়েছে? বক্তব্যের শুরুতে অনেককে স্মরণ করে আমরা 36 জুলাইতে যারা আহত হয়েছে, 17 বছর ধরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদেরকে স্মরণ করতে আমরা লজ্জা পাই। মাননীয় স্পিকার, তাদেরকে মুখ দেখানোর আমাদের জায়গা নাই, আমরা তাদেরকে কিছুই দিতে পারি নাই। আমরা একটা কাঠামোগত পরিবর্তনের জন্য আমরা আজকে এই সংস্কার, আমাদের কাঠামোগত পরিবর্তনের জন্য আজকে আপনাদের এই লড়াইটা ছিল। আজ থেকে 30-40 বছর আগে যে মক্তবে যারা লেখাপড়া করেছে তাদের চরিত্র ততটা খারাপ হয় নাই, মক্তব বন্ধ হওয়ার পরে আমাদের জেনারেশন যতটা খারাপ হয়েছে। বাংলাদেশের কওমি মাদ্রাসার স্বীকৃতি হয়েছে, স্বীকৃতির বাস্তবায়ন হয় নাই। মাননীয় শিক্ষামন্ত্রীর বরাবর আমি বলবো, এটা বাস্তবায়ন করে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং আলিয়া মাদ্রাসাগুলোতে যদি এই সমস্ত আলেমদেরকে তাদেরকে শিক্ষার এবং শিক্ষকতার ব্যবস্থা করে দেন, তাহলে এরা পরকালীন শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়ার খারাপের থেকে এরা বেঁচে থাকার রাস্তা পাবে ইনশাআল্লাহ। এত টাকার ছড়াছড়ি কোত্থেকে আসলো মাননীয় স্পিকার বুঝতে পারি নাই। আমি অনুরোধ করব, আজকে ইসলামী ব্যাংক নিয়ে কথা হচ্ছে, গত 1.5 বছরে যদি ইসলামী ব্যাংক নিয়ে আমরা একটু তদন্ত করি, হয়তো পাওয়া যাবে এই টাকাগুলো কোত্থেকে এসেছে। মাননীয় স্পিকার, করা উচিত, কারণ নির্বাচনে আচরণবিধিতে থাকবে
আপনি কত টাকা খরচ করতে পারবেন, আর মাঠে গিয়ে দেখব কত টাকা খরচ হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা কথায় বলি একটা, কাজে হচ্ছে আরেকটা, এবং এই নির্বাচনে আমাদেরকে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। প্রত্যেকটা বিল আসছে, বিশেষ কমিটিতে অ্যাসুরেন্স, উপদেষ্টা কমিটিতে অ্যাসুরেন্স, সবই তো উলট পালট হয়ে যাচ্ছে একটা অংশ। তাইলে ট্রাস্টের জায়গাটা ওনারা তো রাখলেন না মাননীয় স্পিকার। আমি তো বললাম যে মাননীয় বিরোধী দলের নেতা করার পরে আমরা কিন্তু সহযোগিতা করেই যাচ্ছিলাম, যে ঠিক আছে কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না। কথাগুলো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু অতীতে যে কয়টি সংসদ দেখেছি সেখানে এই ধরনের জিনিস ছিল না। অনেক সদস্য সংসদে টেলিফোনে কথাবার্তা বলেন, কেউ কেউ আবার এটিকে টেলিফোনটিকে এইভাবে ঢেকে কথা বলেন। টেলিফোনে বাক্যালাপ সংসদে করার কোনো রেওয়াজ নাই। আপনাদের টেলিফোনটা দয়া করে মিউট করে রাখবেন। যদি একান্তই কথা বলার প্রয়োজন হয় লবিতে গিয়ে কথা বলেন। সংসদে ইতিমধ্যে একজনকে পানাহারেরত অবস্থায় দেখতে পাচ্ছি। সংসদে খাওয়া দাওয়া পানাহারের কোনো বিধান নেই। তো আমাদেরকে এই সংসদের ট্র্যাডিশন বজায় রাখা আমাদের সকলেরই কর্তব্য। এই হলো সংসদের অবস্থা। সবাই নিজের নিজের দোষ ঢাকার চেষ্টা করে, কেউ জনগণের সুবিধাটা তুলে ধরার চেষ্টা করে না। হ্যাঁ, কিছু কিছু মন্ত্রী আছে বা কিছু কিছু এমপিরা আছে, তারা চেষ্টা করে জনগণের যে সুবিধাগুলো এগুলো তুলে ধরার চেষ্টা করে। তার ভিতরে এক নম্বর আছে আমাদের হাসনাত আব্দুল্লাহ, তাকে অবশ্যই তার জন্য দোয়া এবং শুভকামনা। যাই হোক, এবং যারা আছে সবাই দোষ করে কিন্তু জনগণের সুবিধা দেখে না, অথচ তাদেরকে যদি প্রশ্ন করা হয় তারা নিজের দোষ ঢাকার জন্য মিথ্যা এখানে বলা শুরু করে। যাই হোক, প্রতিহিংসার রাজনীতি নয়, বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটা দেশ গড়ার চেষ্টা করা উচিত আমাদের। যাই হোক, আজকের ভিডিও নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন।